এই যে আমরা প্রে করি, ভগবানের সামনে প্রে করি, প্রেয়ার্সগুলো যাচ্ছে কোথায়? যে অপ্সরা সাধনা করে বা এই যে ইয়াক্ষিনী যোজনা যেটা করে, এইসব ঢপের চোপের গল্পগুলো আমি মানি না। Hello guys, welcome to yet another episode of the Spotlight Talks. Today's episode is going to be a bit different from our previous ones. আজকে যিনি আমাদের গেস্ট, উনি একজন গোয়েন্দা কি খোঁজে? মার্ডার মিস্ট্রি। তবে সেই গোয়েন্দার কাজ যেখানে শেষ হয়, এই গোয়েন্দার সেখানে শুরু। কি বুঝতে পারেননি তো? ইনি মানুষের গোয়েন্দা না, ইনি হলেন দ্য ডিটেকটিভ অফ দ্য সুপার ন্যাচারাল। হ্যালো দেবরাজদা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো একদম ভালো চলছে। আমার অনেক প্রশ্ন আছে আজকে, মানে পার্টিকুলারলি এই বিষয়টা প্যারানর্মাল, এটা একটা এমন জিনিস যেটা আমি ছোটোবেলা থেকে বিভৎসভাবে ইনভলভ ছিলাম, নিজের সাথে আমার প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে। অ্যান্ড আমার মনে হয় আজকে তোমাকে সামনে পেয়ে একটা মানে বড় চড়ো রেভেলেশন হবে আমার লাইফে, যেটা আমার মনে হয়। তো আমি শুরু করবো একটা প্রশ্ন দিয়ে, এই প্যারানর্মাল ইনভেস্টিগেটর এই ব্যাপারটা কি? মানে প্যারানর্মাল ইনভেস্টিগেটর মানে যাকে বলে, সে হচ্ছে যে কেউ যদি এমন কিছু এক্সপিরিয়েন্স করে, সে হয়তো লজিক্যাল কোনো এক্সপ্লানেশন পাচ্ছে না বা তার কোনো সায়েন্টিফিক্যালি কোনো এক্সপ্লানেশন পাচ্ছে না, সেটা আমরা চেষ্টা করি কোনো একটা এক্সপ্লানেশন খোঁজার, যে অ্যাকচুয়ালি কি ঘটছে। তার মানে এটা না যে ওটা মানে কোনো ভূত প্রেত বা কোনো এনার্জির থ্রু দিয়েই হচ্ছে, হয়তো কোনো নর্মাল কারণেও হতে পারে। সেই কারণটা খোঁজাটাই বেসিক্যালি আমাদের কাজ। ওকে, মানে জাস্ট নট এনার্জি বা ভৌতিক যে ব্যাপারগুলো বলে, তার মানে এটার বাইরে। ফর এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল দিই, যেরকম ইউএফও, এগুলোও কি মানে তোমার এই ফিল্ড অফ স্টাডির মধ্যে পড়ে? হ্যাঁ, যে কোনো জিনিস যেটা মানে নর্মাল মানুষ বুঝতে একটু অসুবিধা হচ্ছে, হয়তো কোনো এক্সপ্লানেশন পাচ্ছে না, যেটা আমি ফার্স্টেই বললাম। ওকে, আচ্ছা, এই প্যারানর্মাল ইনভেস্টিগেটর হওয়ার কারণটা কি, মানে কেন? কারণ তো ফার্স্ট হচ্ছে একটা নিজস্ব ইন্টারেস্ট, অবভিয়াসলি এটার একটা প্রতি সবারই ইন্টারেস্ট থাকে, যে কোনো ছেলেরই বেশি ইন্টারেস্ট থাকে। তো সেটা আমার কলেজ লাইফ থেকে সবসময় ছিল। তো আমি ওই জন্য মাস কমও করেছিলাম। তো মাস কম করার পরে দেখলাম যে জার্নালিজম যদি আমি করি, তো জার্নালিজমের মেইনই হয়ে যাচ্ছে পলিটিক্যাল, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট এরকম টাইপের, কিন্তু এই জনারটা কেউ নার্চার করে না। ওই টাইমটাতে অ্যাটলিস্ট কিছুই করতো না। একমাত্র যে ইন্ডিয়াতে একটা টিম ছিল, সেটা তো গৌরব তিওয়ারি ছিল। তো আমি ওকে কন্ট্যাক্ট করি যে গৌরব ভাইয়া, আমি তোমাকে জয়েন করতে চাই। তো আমি ওর সাথে জয়েন করে অনেক দিন ওর টিমে ছিলাম। বাট সেখানে আমার কোনো গ্রোথ হচ্ছিল না, মানে আমার পার্সোনাল গ্রোথ হচ্ছিল না। তারপরে আমি দেখলাম যে ওয়েস্ট বেঙ্গলে এরকম কিছু আছে কি না। তো ওই টাইমে ওয়েস্ট বেঙ্গলে এই জিনিসটা মানে টোটালি ব্ল্যাঙ্ক ছিল। সবাই এ নিয়ে কথাবার্তা ঠিকই বলতো, বাট কেউ এটা নিয়ে কাজ করতো না। মানে প্যারানর্মাল ইনভেস্টিগেশন জিনিসটাই কলকাতায় একটা এলিয়ান পুরো ব্যাপারটা ছিল। তো আমি আর আমার কয়েকটা বন্ধু মিলে এই একটা টিম ক্রিয়েট করি, যে ডিটেকটিভস অফ সুপার ন্যাচারাল বলে একটা অর্গানাইজেশন। ওকে, তো এটাকে একটা স্ট্রাকচার্ড জিনিস দিতে প্রায় অনেক বছর লেগে গেল। মানে অবভিয়াসলি যে একটা জাস্ট টিম তৈরি করলাম আর হয়ে গেল এরকম তো না। এই জিনিসটার আমি স্টার্টিং থেকে এন্ড, মানে কিভাবে জিনিসটাকে অর্গানাইজ করবো, সেটাই আমার কাছে কোনো নলেজ ছিল না। কারণ এটার পিছনে আমি যে কাজটা করবো, এটার পিছনে আমি আনলফুল কোনো কাজ করছি কিনা, এটা এথিক্যাল কিনা, এটা অ্যাকচুয়ালি কোনো ম্যাটেরিয়ালিস্টিক হওয়া পসিবল কিনা, এই পুরো জিনিসটাকে মানে বুঝতেই আমার প্রায় 5-6 বছর লেগে গেছিলো। তারপরে আস্তে আস্তে টিমে আরও নতুন নতুন মানুষ এলো, তাদের ব্রেনস এলো। ঈশিতা আমার ওয়াইফ এলো, ওরও যথেষ্ট কন্ট্রিবিউশন আছে, যেটা আজকে আমরা যেই জায়গায় আছি। তো সব মিলিয়ে আর কি আজকে যেখানে মানে একটা যে মানে কি বলবো, মানে মানুষ যে চেনে, তো এতখানি জার্নির পর। আচ্ছা, তো এই জার্নিটা তোমার একটা তো চেঞ্জ থেকে এসছে কি? প্রথম একটা কোনো রিয়েলাইজেশন এসেছিল কি আচ্ছা এই কারণে আমি এটা ধরতে চাই? এবার নর্মাল ইন্টারেস্ট তো আছেই, তারপরে ওই যে চেঞ্জটা, মানে তুমি সেটাকে এই যে গৌরবের সাথে যে তুমি যোগদান করতে চেয়েছিলে, ওই জার্নিটা তোমার কিরকম হয়েছিল? কি আমি আজকে ডিসাইড করলাম কি নো, আই ওয়ান্ট টু ডু দিস বিকজ একটা কোনো ফিলোসফিক্যাল তোমার মোটিভেশন আছে কি, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্টেড টু নো, এরকম কিছু আছে স্পেসিফিক? হ্যাঁ, একটা তো ছিল যে আমার চাইল্ডহুড একটা বন্ধু ছিল, যার সাথে আমার সবসময় একটা জিনিস নিয়ে ক্ল্যাশ লাগতো। সেটা হচ্ছে যে ও ব্লাইন্ড বিলিভার ছিল।
বাট আমি ব্লাইন্ড বিলিভার ছিলাম না, আমি সবসময় কোয়েশ্চেন করতাম যে তুই যেটা বিলিভ করছিস কেন করছিস। তো এই করতে করতে ওর একদিন ডেথ হয়ে যায়, আর আমাদের এই ক্ল্যাশটার জন্যই হয়। তো সেইটা আমার খুব একটা প্রবলেম এখনো মনে হয় যে হয়তো ওর সাথে এই ঝামেলাটা না করলে হয়তো আজকেও হয়তো এখনো বেঁচে থাকতো। তো এইটা একটা আমার গিল্ট ফিলিং হয় অনেক সময়। আর তাছাড়াও আমার ছোটবেলায় অনেকগুলো জিনিস ঘটেছে যেগুলো আমার মনে হয়েছিল যে না, এই কোশ্চেনটার অ্যান্সারটা খোঁজা খুব দরকার। এটা কি সেই বেগুসরাই এর ওই ইনসিডেন্টটা থেকে শুরু করা? ওইখান থেকেই আমার ফার্স্ট মনে হয়েছিল যে না, একটা এমন কিছু আছে যেটা হয়তো আমরা নর্মাল আন্ডারস্ট্যান্ডিং থেকে বুঝতে পারি না। ওকে, তো আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, এই যে মানে কিছু মনে করো না, এই যে ফ্রেন্ডের যে এই ডেথটা, এটার থেকে কি তুমি কিছু মানে সুপার ন্যাচারাল কোনো তোমার এক্সপিরিয়েন্স হয়েছিল যেখান থেকে তোমার আরো গিয়ে মনে হয়েছে হয়তো কি না এইটাকে আমি এক্সপ্লোর করব? আমি ওইটাতে বেশি ডিপলি ঢুকতে চাই না বেসিক্যালি ওটা। আর ওর থেকেও বড় কথা হচ্ছে না, হ্যাঁ ওইরকমই একটা ব্যাপার ছিল। ওকে, একটা এমন ইনসিডেন্ট হয়েছিল যেটা আমি বিলিভ করতাম না, ও করতো। আর হয়তো আমি ওকে প্রোটেক্ট করতে পারতাম, বাট আমি ওটা বিলিভ করিনি। এটা একটা ঘটনা ঘটেছিল। আচ্ছা, এতদিন কাজ করার পরে, এত ইনভেস্টিগেশন, এত কিছু কেস স্টাডি করার পরে তুমি কি এখন নিজে ভূতে কি বিশ্বাস করো? ভূত হয় মানে? না দেখো, ভূত বলে জিনিসটাকে না ছোট করা আমি করতে চাই না, যে একটা জাস্ট হন্টেড হয়ে গেল, ভূত হয়ে গেল। আমি জিনিসটাকে এইভাবে দেখি যে এই যে আমরা যে এত কিছু করছি, মানে এত কিছু কথা বলছি, আর জাস্ট একটা ফ্লিক হলো, একটা মানুষ মরলো আর সব শেষ হয়ে গেল, আমি এই জিনিসটা বিলিভ করি না। এই যে এতদিন ধরে যে আমরা এত কিছু রিয়েলাইজেশন করছি, যে আমাদের যে এতখানি কনসিয়াসনেস, এতখানি এনার্জি হট করে চলে যেতে পারে, এটা আমার বিলিফ সিস্টেমকে মানে ভীষণ কোশ্চেন করে। তো আমার মনে হয় যে এটা এখানেই স্টপ হয়ে যায় না, এটা আরও দূর অবধি যায়। আর সেটা হয়তো আমাদের 5 সেন্স অর্গান যেটা এখন আমরা আছে আমাদের বডিতে, সেটা হয়তো সেন্স করতে পারে না। ওকে, আমার মনে হয় এটা যদি আমরা আরেকটুখানি এনলাইটেন্ড হতে পারি, সবাই তো এনলাইটেন্ড না মানে নিজেদের সেন্সেস নিয়ে, তো যদি কেউ আরো বেশি এনলাইটেন্ড হয় তারা ওই জিনিসটাকে আরো বেশি ভালো বুঝতে পারে। কিন্তু সবসময় এরকম না যে এনলাইটেন্ডই হবে, অনেক সময় নেচার অনেক গ্লিচেস হয়, আমাদের শরীরেও অনেক গ্লিচেস আছে, যেই গ্লিচ খাওয়ার সময় হয়তো ওই অনেক সময় সাইটিং হয়, বা আমি বুঝতে পারি বা কিছু ফিল করতে পারি, এরকম হয়। আচ্ছা, এটা কি তাহলে ওই হায়ার ডিমেনশন লোয়ার ডিমেনশন ব্যাপার? ডিমেনশনের ব্যাপারটা না, এটা খুবই এই ডিমেনশনই যা আছে। আমি ডিমেনশনের এত হায়ার থিওরিতে যাচ্ছি না। ওকে, আমি খালি বলছি যে হয়তো এই ডিমেনশনেই আছে, বাট আমি অ্যাক্সেস করতে পারছি না। ওকে, তুমি কি ইউভি লাইট দেখতে পাচ্ছ? নট রিয়েলি। হ্যাঁ, তো তুমি কি 20 থেকে 2000 হার্টজ এর আগে পিছে শুনতে পাচ্ছ? না। এটাই ব্যাপার, কিন্তু আছে তো এই ডিমেনশনেই। ওকে, মানে ইজ ইট কামিং ব্যাক টু দ্যাট ব্রেন ক্যাপাসিটি যেখানে বলে এক্স্যাক্টলি ব্রেন ক্যাপাসিটি, উই আর ইউজিং আই থিংক 18% অফ দ্য ব্রেন ক্যাপাসিটি, ইফ আই এম নট রং। 10, হ্যাঁ, তো এবার আরো উপরে গেলে সেটা আমি অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, আচ্ছা, এই প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে কি কি লাগে, মানে এটা আমার খুব একটা জানার খুবই। ব্রেন লাগে, হার্ট লাগে সব থেকে বেশি, আর ওর থেকে বেশি এর থেকে স্ট্রং গ্যাজেট আর কিছু নেই। আর অ্যাজ অ্যান ইকুইপমেন্ট মানে অফকোর্স ইকুইপমেন্টস তো দেখো যত বাড়াবে তত বাড়বে, এরকম না যে তোমার কাছে দুটো জিনিস থাকলো আর হয়ে গেল। তোমার কাছে যদি স্মল একটা বেলুনও থাকে তাহলেও তুমি করতে পারো। আচ্ছা, সেটা কি করে? ধরো কেউ বললো এই রুমটা তোমার হন্টেড, ঠিক আছে, তো তোমার কাছে যদি একটা স্মল বেলুনও থাকে, তুমি কি করবে? আমি যেটা আমরা করি অনেক সময়, একটা বেলুনকে ছাদ থেকে সাসপেন্ড করে দিই একদম ফ্রন্টে, আর পুরো ঘরটাকে আমরা এয়ার টাইট করে দিই। আচ্ছা, এখন যদি কোনো স্পিরিট থেকে থাকে, সে তো একটা এনার্জি ফর্মে আছে, হাইপোথেটিক্যাল থিওরি। তো আমি যদি বলি যে তুমি যেই স্পিরিটই আছো এই রুমের মধ্যে, তুমি এই বেলুনটাকে মুভ করে দেখাও, কিন্তু উইদাউট এয়ারে যদি বেলুনটা মুভ হলো, দ্যাট মিনস এনার্জিটা মুভ করেছে। ওকে, অ্যান্ড এই যে স্পিরিটটা, এর সাথে কমিউনিকেশনটা হয় কি করে? মানে আমি ও বেসিক্যালি আমার ভয়েস শুনতে পাচ্ছে না, ও আমার ইন্টেনশনটা হয়তো বুঝতে পারে। আচ্ছা, ও আমার ইন্টেনশনটা বুঝতে পারে যে আমি ওর সাথে কমিউনিকেট করতে চাইছি। যেরকম তুমি কোনো জানোয়ার থেকে হয়তো তুমি কথা বলতে পারছো না, বাট ওর ইন্টেনশন তো তুমি বুঝতে পারছো। তো আমার মনে হয় ইন্টেনশনস গুলো বুঝতে পারে। ওকে, মানে আমার ভাইব্রেশনের থ্রু দিয়ে। তো সেটা একটা। আচ্ছা, এটা কি যে কেউ করতে পারে? আমি বলছি না কি মানে আমি করব বা আমাদের যারা ভিউয়ার্স তারা করবেন, বাট ইন জেনারেল কি এটা কি যে কেউ করতে পারে? এন্ড ইজ ইট সেফ?
সেফ আনসেফ বলে কিছু হয় না, আচ্ছা, সেফ আনসেফ বলে কিছু হয় না দুনিয়ার মধ্যে, কিছুই হতে পারে আনপ্রেডিক্টেবল জিনিস। তুমি যদি সেইভাবে স্টার্ট করো কোনো জিনিস, কোনোদিনও কিছুই করতে পারবে না। সে তো চিনি খাওয়া আনসেফ, হ্যাঁ, তো ওরকম ভেবে লাভ নেই। তোমার ইচ্ছে করছে তুমি করো, পাতি কথা। আচ্ছা, এই যে আজকাল আমি দেখছি এই রিলসে দেখাই ইএমএফ কাউন্টার আর বিভিন্ন ধরনের গ্যাজেটস ইউজ করে, এর মধ্যে মানে কতটা হোক্স আর কতটা অ্যাকচুয়ালি কাজে দেয়? না না, সব কটা হোক্স না। ইএমএফ রিডিংস অবভিয়াসলি হয় যদি কোনো স্পিরিট এনার্জি ফর্মে থাকে আর সে যদি ম্যানিফেস্ট করার চেষ্টা করে, তো সে অবভিয়াসলি অ্যাটমসফিয়ারে ফ্লাকচুয়েশন ইন ইএমএফ করবেই, ওকে, টেম্পারেচার ফ্লাকচুয়েশনস করবেই, আর অনেক রকম রিডিং হয়, স্ট্যাটিক ইলেকট্রিসিটি ও চেঞ্জেস করবেই। তো এগুলো আমরাও এইরকম গ্যাজেটস ইউজ করি। ওকে ওকে। আচ্ছা, এই জন্যই কি বলা হয় কি যে বাড়িতে ভূত থাকে সেই বাড়ির ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস খারাপ হয়ে যায় বা ঠান্ডা হয়ে থাকে? কিন্তু একটা, হ্যাঁ অনেক সময় হয়, এরকম না যে হয় না। যেরকম আগেকার যেরকম বাল্বস যেগুলো হতো, ফিলামেন্ট বাল্বস, এগুলো কিন্তু ফ্লিকার করা খুবই ইজি। মানে আমরাও চাইলে এবারে ফ্লিকার করতে পারি, মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটির একটুখানি হেরফেরে ওটা ফ্লিকার করবি। কিন্তু এখন যে লেড বাল্বস, ওগুলোকে একটুখানি ম্যানিপুলেট করা একটু কঠিন। আচ্ছা, আর এগুলো কেন করে, মানে জেনারেলি স্পিরিটটা কেন করতে চায়? নিজের অ্যাটেনশন ড্র করার জন্য, মানে হয়তো তার কিছু বলার আছে। ওকে, অ্যান্ড এরকম কোনো জিনিস আছে যেটা হয়তো সবার বাড়িতে থাকা উচিত, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রেজেন্স, কিছু একটা? না না, সেরকম কিছু থাকার দরকার নেই, তুমি নিজেই বুঝতে পারবে যদি কিছু হয়ে থাকে। যদি যার বাড়িতে ঘটে, আমরা তো অনেক জায়গাতেই যাই, ইনফ্যাক্ট আমি এখান থেকে আরেক জায়গাতেই যাবো দমদমে। মানে ওটা কি নিয়ে, মানে কি? আমি এক্স্যাক্ট পুরো কেসটা জানি না, বাট ওদের বাড়িতে অনেক রকম অ্যাক্টিভিটিস হচ্ছে। আচ্ছা, আমার একটা অ্যাক্টিভিটি আছে, মানে আমার সাথে যেটা বড় চড় একটা ইনসিডেন্ট হয়েছে, যেই জন্য আমি বাড়িটা ছেড়ে দিয়েছি। তো আমাদের বাড়িতে যেই থাকতো মোরাললেস একটা খুব বিভৎস ভাবে ব্যাড লাক নিয়ে আসতো ওই বাড়িটা। সো বলা হতো নাকি ওখানে নাকি আগে কবরখানা ছিল, ব্রিটিশদের আমলে লোকেদেরকে মেরে ফেলে দেওয়া হতো। একটা ন্যাশনাল রাবার ইন্ডাস্ট্রি ছিল, তো যারা ওয়ার্কার থাকতো তাদেরকে যখন কোনো আনন্যাচারাল ডেথ হলো, ওদেরকে বেরি না করে ওখানে জাস্ট পুঁতে দেওয়া হতো, কোনো প্রপার ক্রেমেশন, কোনো রিচুয়ালস রাইটস না করে। তো ওইটার ফলে অনেকই এরম জিনিসপত্র লোকে এক্সপিরিয়েন্স করেছে। স্পেশালি আমি আমার কেস বলছি, আমি যখন রুমে বসে থাকতাম, আমি ধরো রাত্রিবেলা শুয়ে আছি, তো যেরকম খাটের উপরে ধরো তুমি এক কোনায় খাটের বসে আছো, আর এক কোনায় কেউ যদি বসে, যেমন খাটটা ডেবে যায় আমারটা উঠে যাচ্ছে, এরকম আমার সাথে প্রচুর হতো। আচ্ছা, অ্যান্ড টেম্পারেচারটা মানে আমার ঘরের মানে কম্প্যারেটিভলি বিশাল ঠান্ডা থাকতো, কি একটু মানে কিছুক্ষণ থাকলে তুমি বুঝতে পারতে একটু হেভি, মানে একটু হালকা হালকা লাগছে। অ্যান্ড সেইখানে যখন আমি দেখতাম রাত্রিবেলা মাঝে কেউ বসেছে, আমি বুঝতে পারতাম না কি হচ্ছে। তো ওয়াই ডু ইউ থিঙ্ক কি দ্যাট ইজ হ্যাপনিং? মানে একটা তোমার নলেজ হিসাবে কি একটা পসিবল এক্সপ্লেনেশন হতে পারে এটা? এটা এক্স্যাক্টলি আমার কিছুদিন আগে একটা জায়গায় ঘটেছিল, একটা বাড়িতে এরকম মানে অ্যাক্টিভিটি হতো। তো ওটা আমার ক্যামেরাতে ধরা পড়েছে যে আমি বসে আছি, আমার আমার দিকটা একটা মানে হলো, মানে একটু প্রেশার হলো। এখন এটা স্পিরিটসের ওয়েট কি করে হতে পারে সেও আমি জানি না, সব থিওরি আমার কাছে নেই, বাট অনেক কিছুই ঘটে। যেরকম আমাদের অনেক গায়ে স্ক্র্যাচেস আসে, এখন তাদের কি করে স্ক্র্যাচ দেয় আমি জানি না, সত্যি কথা বলতে আমি জানি না। তাদের তো নোক নেই, স্ক্র্যাচ কি করে দেবে? তাদের তো ওয়েট নেই যে আমি সেটাকে দাবাবে, বাট এই থিওরিজগুলো আমিও জানি না। আচ্ছা, তা এই জন্যই কি লোকে এই ভাবনা চিন্তাগুলো নিয়ে আসে কি ভূতের নোক আছে, বড় বড় দাঁত আছে, যে জন্য স্ক্র্যাচেস? হ্যাঁ, যদি হ্যাঁ, এখন যদি ওটাকে আমি মানে ভিজুয়াল ডিপিকশন করতে চাই, তো বেসিক্যালি তো ওরকমই দেখতে লাগবে। আচ্ছা, তো সবাই তো আর খারাপ না, কেউ কেউ তো ভালোও আছে। এখন যদি কোনো ক্রিমিনালের ভূত হয়, মানে স্পিরিট হয়, তো সে তো ক্রিমিনালই থাকবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, এই ক্রিমিনাল দিয়ে মনে পড়লো, আমি একটা জায়গায় দেখছিলাম তুমি একটা রিসার্চ করেছিলে একটা মানে জেলে। তো ওই রিসার্চটায় তুমি জানতে পেরেছিলে কি যারা যারা মার্ডার করেছে তাদের যে ডেথ হয়েছে ওই মার্ডারার্সদের, সেটা কাইন্ড অফ আনন্যাচারাল। আচ্ছা, এরকম কোনো তোমার কেস স্টাডি আছে যেটা তুমি হয়তো রিভেঞ্জ স্টোরিটা হয়তো তুমি জানতে পেরেছো, যেটা হয়তো তুমি শেয়ার করতে চাইবে? মানে যে ভূত বা যে স্পিরিট ছিল সে নিজের রিভেঞ্জটা কমপ্লিট করেছে। আমি কোনো ক্রিমিনালের সাথে ডিরেক্ট আমি এতে যাইনি, মানে ডিরেক্ট কনভারসেশনে যাইনি, যেহেতু আমার বাবা একজন বড় জুডিশিয়ারি পজিশনে ছিল, তো সেই জন্য আমার ওইটুকু অ্যাক্সেস ছিল যে আমি একটা ডেটা কালেক্ট করতে পারি। তো জেলে তো বেশিরভাগ লোকই যাদের মানে যাবজ্জীবন হয় আর জেলেই মারা যায়, বেশিরভাগই তাই হয়, খুব কম লোকই এরকম হয় যে বাইরে বেরোচ্ছে।
আর যারা যারা যাবজ্জীবন কাটিয়েছে তাদের বেসিক্যালি বেশিরভাগই এই মার্ডার্স আছে, রেপস আছে, এরকম টাইপের কারণেই তারা যাবজ্জীবনে হয়েছে। এখন আমি যে জেলার ছিল তাকে জিজ্ঞেস করেছিলাম যে এরা যে মারা যাচ্ছে এরা কি বুড়ো হয়ে বেশিরভাগ মারা যায় নাকি অন্য কোনো কারণে মারা যায়। কারণ আমাকে সব থেকে বেশি কোশ্চেন এটাই আসে যে ভূত যদি থাকে তাহলে যারা ইনোসেন্ট যারা মারা যাচ্ছে তারা নিজের রিভেঞ্জ কেন নেয় না। বেসিক কোশ্চেন, সবাই কোশ্চেনটা করবি। এখন সব খুনি, এটা ঠিক কথাই, অনেক খুনি ল অ্যান্ড অর্ডার থেকে হয়তো বেঁচে যাচ্ছে টাকা পয়সা দিয়ে, বাট তারা কতখানি শান্তিতে আছে সেইটা হচ্ছে আমার কোশ্চেন। তারা কি সত্যিই শান্তিতে আছে? আমার তো মনে হয় না। তাদেরকে নিশ্চয়ই কি হন্ট করে, আর তারা কিভাবে মারা যাচ্ছে সেটাও আমরা জানি না ভালো মতন। আমি যদি জেলে গিয়ে ডাটা কালেক্ট করে থাকি তো জেলের ডাটা এটাই দেখায় যে তারা সবসময় একটা ভয়ঙ্কর কিছু কারণেই মারা যাচ্ছে। ইলেকট্রিক শক, জলে ডুবে, বা কেউ আরেকজন মেরে দিচ্ছে, এরকম টাইপের কজই বেশি আছে। সো এই পুরো জার্নিটা মানে একটা ধরো এটা একটা ওই কার্মিক সার্কেলের মধ্যে পড়ে যাচ্ছে। অ্যান্ড তোমার কি মনে হয় এই যে স্পিরিট আছে রিভেঞ্জ নেওয়ার পরে কি তারা কি থেকে যাচ্ছে নাকি তারা চলে যায়? মানে আমার যেটা মনে হয় স্পিরিট ইউনিভার্সে যেটাই তৈরি হয়, যেই জিনিসটারই একটা অরিজিন আছে ওর এন্ড আছেই। মানুষ যদি বার্থ থেকে ডেথ অবধি যায় সেই স্পিরিটসও আবার সেই আরেকটা সাইকেলের ওপর আরেকটা কিছু হয়ে যাবে। এরকম না যে ওই ফর্মেই থেকে যাবে। আমার মনে হয় ও আরো হায়ার কিছুতে চলে যায়। আচ্ছা, এই যে প্রিজনার্স বা এদের সাথে যেটা হচ্ছে, অফকোর্স আমার যেটা মনে হয় কি এদের সাথে যদি আমরা ঘাটাঘাটি করি কোথাও না কোথাও একটা কনসিকুয়েন্স বড় চড় থাকতে পারে যে ঘাটাঘাটি করছে। সো এত বছর ধরে তো তুমি এই ব্যাপারটা নিয়ে মানে ভালোভাবে ঘাটাঘাটি করেছো। তোমার সাথে পার্সোনালি মানে নিশ্চয়ই তার মানে বহুত এরকম ইনসিডেন্টস হয়েছে। ইনসিডেন্ট আমার সাথে অনেকবারই হয়েছে। এরকম না যে ওটা ঘোস্ট বা স্পিরিটসের কারণেই হবে। অনেক সময় তুমি যখন এরকম টাইপের বাড়ি বা এরকম টাইপের লোকেশনে যখন ভিজিট করো না, ওই যে ওখানকার যে ডার্ক হিস্ট্রিটা আছে, কোনো জায়গাতে এমনি এমনি হন্টেড হয়ে যাচ্ছে না। অবভিয়াসলি ওর পিছনে অনেক একটা ডার্ক একটা ইনসিডেন্ট লুকিয়ে আছে। যখন তুমি যাবে ওই থটসগুলো তোমার সাথে ইন্টারাক্ট করা স্টার্ট করে অফ দ্য ইনসিডেন্ট। হ্যাঁ, ওই যে ইনসিডেন্ট, হয়তো কোনো ক্লায়েন্ট বাড়ি গেলাম, হয়তো বললো যে এখানে একজন কেউ হ্যাং করে মারা গেছে, তুমি ওইখানে বসে আছো, তো ওই যে ওইখানে যে ডিপ্রেশনে যে ছিল, তুমি তো অবভিয়াসলি ফিল করবে ও কি ফিল করে হবে এই জায়গাটায়, কেন ও এখানে সুইসাইডটা করেছে। ওকে, তো এই থটস গুলো তোমার রাত্রির বেলা কন্টিনিউয়াসলি হন্ট করতে থাকে। ওকে, মানে পিওরলি সাইকোলজিক্যাল। হ্যাঁ, এটা সাইকোলজিক্যাল, এটা হয়ই। এটা যে এই কাজে ডিপলি ঢুকবে তার সাইকোলজিক্যাল প্রবলেম হবেই। তো আর এই পয়েন্ট অফ টাইমে ওই জন্য আমার না ইমোশনস গুলো কেমন খুব ডাল হয়ে যায়। ওকে, মানে কি করে বোঝাবো, এই জিনিসটা বোঝানো খুব কঠিন। আচ্ছা, মানে আমি একটা এটা দিয়ে মনে পড়লো আমাদের যে বাড়িটায়, তো আমাদের বাড়িতে একটা আমাদের ফ্যাক্টরির গোডাউন ছিল। তো যারা যারা ফ্যাক্টরি ওয়ার্কার ছিল, ইভেন যারা আমাদের বাড়িতে আগে থাকতো, মেজরিটি কেসেসে একটা খুব কমন জিনিস, তার বা তার ফ্যামিলি মেম্বার কেউ না কেউ সুসাইড অ্যাটেম্প্ট করছে বা কেউ সুসাইডে মরেছে। সেটা তোমার ধরো গলা দড়ি দিয়ে, অ্যান্ড আমি বলতে চাই না মানে, বাট ইভেন মাই ফ্যামিলিতে আমি ওই অ্যাটেম্প্ট অব্দি গেছি, মানে আমি নিজের কথাই বলছি। অ্যান্ড টু বি অনেস্ট, এমনভাবে আমি ওই চাপে পড়েছিলাম অ্যান্ড আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড কি কেন করছি। অ্যান্ড ওয়ান ডে আমি দেখলাম কি আমি ওখানে পড়ে গেছি। অ্যান্ড ডু ইউ থিঙ্ক ইট ইজ অলসো ওই তো এটা সাইকোলজিক্যালি অনেক সময় থটস হয়, ট্রান্সফার হয়। ওকে, তার মানে হয়তো আমার বাড়িতে কোনো একটা এরকম হিস্ট্রি ছিল কি কেউ কেউ সুসাইড করেছে বা হতে পারে। আচ্ছা, এটা যে সবসময় হন্ট করছে সেরকমও না। তুমি অনেক সময় অনেক বাড়িতে যাবে, হয়তো বাড়িটা খুব সুন্দর বাট স্টিল একটা আনকানি ফিল লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগে না অনেক সময় কেমনি একটা অদ্ভুত। হ্যাঁ, ওই হচ্ছে ওই বাড়ির লোকেদের যে থটস গুলো থাকে সেগুলো তোমার সাথে করে। আচ্ছা, অনেক সময় আচ্ছা ইন্টারফেয়ার করে। আচ্ছা, এইটা দিয়ে একটা আমার জাস্ট কোয়েশ্চেন, কি অ্যানাবেল ডল যে সবাই ভয় পায়, এতগুলো সিনেমা হয়ে গেছে অ্যানাবেলের, বলা হয় নাকি যে অ্যানাবেলকে অপমান করে সে নাকি কোনো না কোনো ভাবে সে তার মারা যাচ্ছে বা অ্যাক্সিডেন্ট হচ্ছে, খুব বাজে হচ্ছে। এরকম অবজেক্ট হন্টিং এটা হলেও হতে পারে, এরকম না যে আমি বলবো না যে হতে পারে না। হয়তো কোনো স্পিরিট ওই জিনিসটাকে এমনভাবে অ্যাটাচ হয়ে গেছে যে আর বেরোতে পারে না। মানে ওদের হয়তো ওইটা মানে ওইটাই হয়তো ওর থেকেই হয়তো এনার্জিটা পাচ্ছে। ওকে, অ্যাজ আ মিডিয়াম, হ্যাঁ এটা হতে পারে, এরকম না যে না হতে পারে।
আচ্ছা, তাহলে এই যে অ্যাজ আ মিডিয়াম যে ইউজ করছে, ফর এক্সাম্পল জিন যেটা বলে অ্যাজ আ মিডিয়াম ইউজ করে, এগুলো তার মানে সত্যি হয়? জিনকে কিন্তু বেসিক্যালি হিউম্যান স্পিরিটস না, জিন Okay. কিন্তু কমপ্লিটলি আলাদা জিনিস। আচ্ছা, মানে আমি যদি ডিমন যেটাকে বলে, মানে ডিমন তো এমন একটা জিনিস যেটা মানে আমি একজন অ্যাস্ট্রোবায়োলজিস্টের একটা ইন্টারভিউ নিয়েছিলাম, ঠিক আছে? তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এমন কি কোনো স্পিসিস থাকা পসিবল আমাদের আর্থেই যেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না? তো বললো যে অ্যাস্ট্রোবায়োলজিতে এমন এমন থিওরিজ আছে যে আমরা যে সবসময় বায়োলজিক্যাল ফর্মেই যে আমরা লিভিং থিংকে ভাবি সেরকম কিন্তু না। এমন এন্টিটিস হতে পারে তারা হয়তো কার্বন বেসড না, তারা হয়তো এনার্জি বেসড। ওকে, তো সেরকমও হতে পারে। হ্যাঁ, তো এমন কোনো স্পিসিস আমাদের আর্থে এখনো আছে বা আগে থেকেই আছে, তাদেরকে হয়তো আমরা অ্যাক্সেস করতে পারি না, বাট স্টিল তারা এখনো মানে আমাদের সাথেই থাকে। ওকে, তার মানে এই ডিমন্স আর স্পিরিটস এর মধ্যে তাহলে ডিফারেন্সটা কি তাহলে? দেখো, ডিমন্স হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল বেসিক্যালি। আমি পাওয়ার দিয়েই আমি যদি মেজার করি তো ওরা অনেক বেশি পাওয়ারফুল, আমাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল। ওরা হয়তো অ্যাটমসফিয়ারকেও চেঞ্জ করার মতন পাওয়ার রাখে। হ্যাঁ, তারা যদি এনার্জি বেসড হয় তাহলে কেন পারবে না? তারা তো পুরো নেচারের সাথেই তার মানে হয়ে আছে, ব্লেন্ড হয়ে আছে। এরকম হতে পারে, আমি এটা টোটালি হাইপোথেটিক্যাল একটা থিওরি। কিন্তু যদি আমি ধরে নিই ওরকম কিছু হতে পারে, তাহলে তো এতদিন ধরে যে আমাদের রিলিজিয়াস বিলিফস আছে যে ডিমন্স হয়, গডস হয়, তো আমরা পুজো করলে পারে বৃষ্টি হয়, বা কাউকে রুষ্ট হয়ে গেলে পারে জায়গাটা তোমার ওই খরা চলে আসে, তো এগুলো যদি সত্যি হয়ে থাকে তার মানে তো কিছু তো একটা কনসিয়াসনেস আছে যেটা সবগুলো জিনিসকেই ম্যানিপুলেট করতে পারে। এটা হতে পারে। এই তোমার কখনো এরকম ডিমনিক এনকাউন্টার হয়েছে কোনো একটা ডিমনের সাথে? তুমি যদি আমার পডকাস্টগুলো আগে দেখে থাকো তাহলে একটা জায়গায় আমাদের হয়েছিল, ওই একটা বাড়িতে, যেটা আমাদের মানে ভীষণভাবে এফেক্ট করেছিল। আমরা টোটালি প্রায় 3-4 বছর মতন আমরা টোটালি টিম বন্ধ করে রেখেছিলাম। মানে কি হতো সেই সময়, মানে এক্স্যাক্টলি? কন্টিনিউয়াসলি কেউ না কেউ মারা যাচ্ছিল ওই টাইমটা। মানে ওটার সাথে যে জুড়ে ছিল, খালি আমাদের কিছু হচ্ছিল না, কিন্তু চারপাশে ওটার সাথে যারা যারা মানে রিলেটেড লোকজন ছিল সবাই মারা যাচ্ছিল। আচ্ছা, আর ওই জিনিসটা আমাদের প্রচণ্ড ভয় পাইয়ে দিয়েছিল যে কোন সময় হয়তো আমাদেরই কিছু হয়ে যাবে। বাট ডোন্ট নো হোয়াই আমরা এখনো প্রোটেক্টেড আছি। এটা কি কোনো তোমার প্রিকশন, প্রিভেনশন কিছু আছে? না, এরকম কিছু করা যায় না। আচ্ছা, এরকম এগুলো সব ভুলভাল, যে আমি কোনো মন্ত্র পড়বো, আমি কোনো তাবিজ পড়ে নেবো ঠিক হয়ে যাবে, এগুলো কিছু হয় না। ওকে, তুমি কি এমনি ভগবানে বিশ্বাস করো? হ্যাঁ, বাট করি, বাট এরকম না যে ভগবানকে আমি প্রে করলি যে ভগবান আমাকে বাঁচিয়ে দেবে, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে একটা মানুষ মানে অ্যাজ আ রেমেডি বা অ্যাজ আ মানে কি বলবো প্রোটেকশন হিসেবে কি, ওয়ের শুড দ্য পারসন সর্ট, কি আমি এখানে গেলে আমি নিজেকে বাঁচাতে হবে, আর কোনো অপশন নেই। আচ্ছা, মানে এরকম না যে আমি হনুমান চালিসা পড়লাম আর হয়ে যাবে, মানে আমি হনুমানজি এসে আমাকে বাঁচাবে, মানে এরকম কিছু হবে না। হনুমান চালিসা পড়লে পরে আমি নিজের মানে এটা হচ্ছে কি বলতো, অন্ধর একটা লাঠি। ওকে, আর কিছুই না, যে আমি একটু সাপোর্ট পাচ্ছি মানে হয়তো, কিন্তু অন্ধকার তো অন্ধকারই আছে। আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই যে লোয়ার এন্টিটিসগুলো, এদের ডাইনামিকটা এই হায়ার যে ডিটিস আমরা যাদেরকে ওয়ার্শিপ করি, তো অফকোর্স যখন বাই এক্সটেনশন যখন লোয়ার এন্টিটিস আছে তার মানে হায়ার ডিটিসও আছে। হ্যাঁ, অবভিয়াসলি। সো আমি তো ওটাই বললাম যে এখন এন্টিটিসের অনেক অবভিয়াসলি লেভেলস হবে। হয়তো ওরকম কোনো এন্টিটিস বা কম পাওয়ার, সে হয়তো যেগুলোকে আমরা ডেমিগডস বলি বা হোয়াট এভার, আরও যারা আরও বেশি অনেক দিন ধরে যারা আছে তারা অবভিয়াসলি আরও বেশি ব্লেন্ড করে গেছে, নেচারকে আরও বেশি ম্যানিপুলেট করতে পারে, হিউম্যানসকে আরও বেশি ম্যানিপুলেট করতে পারে। ব্যাপারটা মানে ওই আলটিমেটলি ইন্টেনশনেই চলে আসছে কি, কার যার যেরকম ইন্টেনশন। এই যে আমরা প্রে করি, ভগবানের সামনে প্রে করি, প্রেয়ার্সগুলো যাচ্ছে কোথায়, সেটা তো সব থেকে বড় কথা না? আমি যদি হায়ার এন্টিটিকে ভেবে আমি প্রে করছি, হয়তো ওটা পৌঁছাচ্ছে একটা ছোট এন্টিটির কাছে। আচ্ছা, সে হয়তো ওইটাকে অল্প একটু ওর থেকে নিয়ে হয়তো আরো বেশি ছিনিয়ে নিচ্ছে। আচ্ছা, আমার তো এটাই মনে হয় যে আমি যদি আজকে কিছু মানত করে পাই, সেটা কতদিন টিকবে জিনিসটা? হ্যাঁ, কতদিন টিকবে? তুমি সারা লাইফ তো এটা পার্মানেন্ট তো না। মেক সেন্স। আচ্ছা,
যে অপ্সরা সাধনা করে বা এই যে ইয়াক্ষিনী যোজনা যেটা করে, এইসব ঢপের চোপের গল্প, এগুলো আমি মানি না। মানে আমি শুনেছি এদের সাথে এটা হয়। এটা কি ওই কোনোভাবে স্পিরিট বাই লোয়ার এন্টিটিজের সাথে কানেক্ট করে? হ্যাঁ, ওই লোয়ার এন্টিটিজ এর সাথে কানেক্ট করার চেষ্টা করে। এগুলো সব নাম আছে না, ইয়াক্ষিনী এইসব, এগুলো এখন নাম দিয়েছে জাস্ট। কিন্তু কর্ণ পিশাচিনী হ্যান ত্যান অনেক কিছু আজকাল, এগুলো খুব ফ্যাসিনেটিং নাম। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি আমার খুবই ইন্টারেস্ট এগুলোতে, অ্যান্ড আমার সাথে এত কিছু হয়ে গেছে না, তো আমি না 5 বার ভাবি কি আমার সাথে কি হচ্ছে। আমি না ওয়ার্ল্ডকে আগে যেরকম আমি ভাবতাম, এখন ভাবি যে এখন কিছুই পসিবল হতে পারে। এখন কিছুই পসিবল হতে পারে। তুমি যদি আগে তুমি যখন ছোট ছিলে, কোনোদিন ভেবেছিলে যে এআই দিয়ে এখন এরকম রিয়েলিস্টিক ভিডিও করা সম্ভব হবে? কোনোদিনই না। কিন্তু এখন তো হচ্ছে সেটা। আর তখন যদি আমি বলতাম যেটা এখন হচ্ছে, তো এটা এখনকার জন্য সুপার ন্যাচারাল না, এআই কাছে এখন সুপার ন্যাচারাল পাওয়ার অ্যাকচুয়ালি। আর দেখে আমরা বুঝতেও পারি না কি ওই একটা শুধু যদি ওয়াটারমার্ক যদি না থাকে তাহলে আমরা বুঝতে পারবো না এটা সত্যি না মিথ্যা। আমি তো ওটাই বলছি, আস্তে আস্তে তো সুপার ন্যাচারাল যেটাকে আমরা ভাবছিলাম সেটা তো এআই প্রায় করে দিচ্ছে। এখন যদি এআই যদি ধরো নিজে ইন্টেলিজেন্ট হয়ে গেল বা নিজে কনসিয়াসনেস পেয়ে গেল, তাহলে তো ও আমাদের সব রকম রিয়ালিটি চেঞ্জ করে দেবে অ্যাকচুয়ালি। আর তখনই যারা আবার সেটা বুঝতে পারবে না তারা ওটাকে ওইভাবেই দেখবে। হ্যাঁ, একেবারেই তাই। ও তো রিয়ালিটি চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা, কখনো এরকম মনে হয়নি কি এটা আমি স্টপ করবো, বিকজ এই যে কিছু না কিছু এই কনসিকুয়েন্স হয়ে চলেছে? না, স্টপ আমি করবো না কোনো, যতদিন বেঁচে আছি করবো। আচ্ছা, হোয়াট ইফ কখনো তোমার একটা বিভৎস এরকম কোনো বড় এন্টিটির সাথে, মানে আমি তো চাই এটা, আমি তো চাই এটা। আচ্ছা, সেই সময় আমার শুধু একটা জিনিসের জন্যই ভয়, আমার ছোট্ট মেয়ে আছে। আচ্ছা, ওর জন্যই আমি অনেক সময় ব্যাকস্টেপ করি, কিন্তু আর কোনো কারণ নেই। আচ্ছা, এই যে একটা তোমার ভিডিও দেখেছিলাম, এই যে একটা বেবি ডল নিয়ে একটা ছিল, একটা বাচ্চার একটা ডল ছিল যেটাকে আই থিঙ্ক এন্টিটি ছিল, তো ওটা এক্স্যাক্টলি মানে কি হয়েছিল, মানে ওটা মানে এটা কি সেই অ্যানাবেল ডলটার মতো কাছাকাছি জিনিস নাকি কিছু? না 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 না, এটা একটা গ্রাম থেকে আমাদেরকে ডেকেছিল। এই গ্রামে যখন আমরা যাই, এই মানে একটা এরিয়া ছিল যেখানে গ্রামবাসীরা বলছিল হয়তো এখানে কেউ বসে কিছু একটা কাণ্ড করে। আমরা অতখানি বিলিভ করিনি যে জিনিসটা কি হবে। আর ওই গ্রামের যেই জন্য ডেকেছিল, কারণ হচ্ছে ওইখানে কন্টিনিউয়াসলি সুইসাইড হয়ে যাচ্ছিল। আচ্ছা, একটা আমাবস্যার টাইমে সুইসাইড হয়ে যাচ্ছিল, বেসিক্যালি মেয়েদেরই বেশি হচ্ছিল। আচ্ছা, আর ওদের বক্তব্য ছিল যে মানে বাড়ির দরজায় রাত্রিবেলা কেউ নক করতো আর নিয়ে চলে যেত, কিন্তু কোনো হিউম্যান এন্টিটি না, কাউকে দেখা যেত না যে কে নিয়ে যাচ্ছে। আর রাত্রিবেলা ওই মেয়েটাকে, সকালবেলা সেই মেয়েটাকে কোথাও কেউ ডুবে মারা যাচ্ছে, কেউ হ্যাং করে মারা যাচ্ছে, কেউ গায়ে আগুন লাগিয়ে নিয়েছে, এরকম টাইপের ইনসিডেন্টসে মারা যাচ্ছে। তো অনেক লোকের জন্য এটা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি বেশিরভাগ ছিল, যেটা কোনো ক্রিমিনালি এইসব করছে। কিন্তু সেট অফ পার্সন কিছু ছিল যারা এটা বিলিভ করছে যে জিনিসটা নিশির ডাকের জন্য ঘটছে। তো এই জন্য আমরা গ্রামটাতে গেছিলাম। এটা আজ থেকে প্রায় 2-3 বছর আগেকার কথা। তো আমরা একটা এরিয়াতে গিয়ে দেখি যে অনেকগুলো পুতুল ঝুলে আছে, আর একটা মিডিলে একটা পুতুল রাখা, যেটাকে কোনো একটা কাইন্ড অফ কিছু একটা রিচুয়াল করা হচ্ছে। এই পুতুলটাকে আমরা উঠিয়ে নিজের বাড়িতে আনি। তারপরে একটা গ্রামবাসী আমাদের ফোন করে বলে যে তোমরা যে এই পুতুলটাকে নিয়ে এলে ওটা ফেলে দাও, ওটাকে নষ্ট করে দাও। এটা কিন্তু ওর ওপরে মানে একটা মানুষ মানে কি বলে ওটাকে, ব্ল্যাক ম্যাজিক কাইন্ড অফ করে করে বা রিচুয়াল করে করে ওইখানকার মেয়েদেরকে মেরে ফেলছিল, নিশিকে করে, মানে এটা লাইক আ ভুডু ডল। হ্যাঁ, কাইন্ড অফ। ওকে, মানে ওই মেয়েদের আত্মাগুলোকে এর মধ্যে ঢুকাচ্ছিল কিছু। এই যে মিডিলে যে পুতুলটা ছিল সেইটা তখনই ওর মধ্যে কাউকে ঢোকানো হয়েছিল আর। আচ্ছা। আর এই পুতুলটাকে যখন থেকে আমরা বাড়িতে এনেছি তখন থেকে অনেক রকম ইনসিডেন্ট আমাদের বাড়িতে ঘটছিল। যেরকম তখনই রিসেন্টলি আমার বেবি হয়েছে, যেটা আমি আগেও বলেছি অনেক জায়গায়, যে ঈশিতার মধ্যেই মনে হচ্ছিল যে কিছু একটা চেঞ্জেস হচ্ছে। তো এটা আমরা ফার্স্টে ভাবছিলাম যে বেবি হওয়ার পরে অনেক সময় মেয়েদের হরমোনাল চেঞ্জেস হওয়ার পরে একটা কি বলে ওটাকে, কি একটা স্ট্রেস বলে ওটাকে, আমি এক্স্যাক্টলি জানি না ওটাকে। মানে হ্যাঁ, মানে বেবি হওয়ার পরে মেয়েদের অনেক রকম হরমোনাল চেঞ্জেস হওয়ার জন্য অনেক সময় হয়, মানে মুড সুইং বা এরকম ধরনের অনেক কিছু ঘটে। তা আমি ভেবেছিলাম মধ্যে ওই রকমই কিছু হবে, কিন্তু ওই রকমের ছাড়াও অনেক কিছু আসছিল। আমাদের রুমে যদি ফটো তুলছি, ফটো পাশে ঈশিতার পাশে একটা অদ্ভুত ধরনের শ্যাডোই ফিগার, হ্যান ত্যান এগুলো টাইপের আসছিল। তো তখন আমাদের খুব একটুখানি প্রবলেম লেগেছিল যে এটা কেন হচ্ছে।
তখন সেটা তুমি তাহলে কি ওটাকে ডিস্ট্রয় করেছিলে সেই? না, আছেই আমাদের কাছে। ডিস্ট্রয় আমরা কিছু করি না। আচ্ছা, তো তোমার কি এরকম কোনো ইচ্ছা আছে, মানে এই যে এড অ্যান্ড লোরেন হ্যাঁ ওয়ারেনের হ্যাঁ মতো? হ্যাঁ, আমাদের একটা মিউজিয়াম করার তো ইচ্ছে আছেই। আচ্ছা, আর এটা কি ওপেন ফর এভরিওয়ান হবে নাকি? না না, অবভিয়াসলি ওপেন ফর এভরিওয়ান, আচ্ছা সবাই এসে দেখতে পারবে। আচ্ছা, তো তুমি এই ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করো? এটা একটা ভীষণ মানে কি বলবো, সবাই তো ব্ল্যাক ম্যাজিক করাটা এতটা ইজি না। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক করতে গেলে বিশাল লাগবে, নলেজ লাগবে। একটা তুমি স্পিরিটকে ম্যানিপুলেট করছো কাউকে ক্ষতি করার জন্য, মানে এটা কি সোজা ব্যাপার? নট এট অল। তো এই যে অনেক লোক বলে যে আমার নামে ব্ল্যাক ম্যাজিক করে দিল, এইসব এতটা ইজি না। মানে এটা প্রচন্ড নলেজেবল বা ইন্টেলিজেন্ট কোনো লোক হলে পারে সম্ভব এটা। তুমি কি কখনো ট্রাই করেছো ব্ল্যাক ম্যাজিক করার, না জাস্ট টু প্রোটেক্ট ইউরসেলফ? না 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 না। তোমার মনে হয় ব্ল্যাক ম্যাজিকে তুমি যদি করো তোমাকে কেউ প্রোটেক্ট করতে পারবে? আমি একজনকে বলেছিলাম যে তুমি আমাকে ক্ষতি করে দেখাও, ছোট মোটো ক্ষতি, মানে আচ্ছা, এরকম না হ্যাঁ, যে আমাকে হ্যাঁ, মেরেই ফেলো। মানে আমি জানতে চাইছিলাম জিনিসটা করা হুম, পসিবল হুম, কিনা, এই যে পুতুলের মধ্যে সুচ ফুটিয়ে যে হ্যাঁ, 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 ব্যথা দেওয়া। হ্যাঁ। আমি বলেছিলাম যে আমার একটা ভুডু ডল বানিয়ে অ্যাটলিস্ট আমাকে একটুখানি ব্যথা দাও কোথাও। তো সেরকম কিছু হয়নি আমার সাথে, হয়তো সে পারেনি, বাট অনেকজন তো নাকি পারে। ওটা নাকি আফ্রিকাতে সব থেকে বেশি হয়, আরেকটা জায়গায় হয় মায়ংগ্রাম আমাদের আচ্ছা। ইন্ডিয়াতে। আচ্ছা, এটা কোথায়? এটা তোমার আছে আসামে। ওকে, ওখানে কি হয় মানে পুরো? ওটা হচ্ছে ক্যাপিটাল অফ ব্ল্যাক ম্যাজিক মানে ইন্ডিয়ার। তুমি যদি Okay. সার্চ করো মায়ংগ্রাম, তো ওটাকে ক্যাপিটাল অফ ব্ল্যাক ম্যাজিক বলা হয়। ওরা কি করে মানে ওখানে বেসিক্যালি ওদের মেন আমি এজেন্ডা? একদম জানি না ওখানে কি হয়, কিন্তু ওখানকার হিস্ট্রি আছে যে ব্রিটিশরা যখন 200 বছর আমাদেরকে করেছিল, রুল করেছিল, মায়ংগ্রামকে করতে পারেনি কোনোদিন। ওরা নাকি ওই এরিয়াতে ঢুকতেই পারেনি কোনোদিন। এটা কি করে সম্ভব জানি না। এন্ড ইট ইজ বিকজ অফ ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ, ওরা তাই বলে যে বেঁধে রেখেছিল জায়গাটাকে। আচ্ছা, এখন এটা ইমাজিন করে কি করে সম্ভব। আমি তোমাকে একটুখানি ডিওএস এর কিছু এক্সক্লুসিভ জিনিস নিয়ে জিজ্ঞেস করছি তাহলে। আচ্ছা, এই এত বছর তুমি অ্যাজ আ ডিটেকটিভ কাজ করেছো, এইটা মানে সবচেয়ে টাফেস্ট টেক অ্যাওয়ে যেখান থেকে তুমি মানে একটা তো এটা বললে কি ওই যে ডিমনিক একটা এনকাউন্টার ছিল, এরকম অন্য কিছু আছে যেখান থেকে টাফেস্ট টেক অ্যাওয়ে তুমি টিকে গেছো ওখানে, বাট ইট ওয়াজ আ ভেরি টাফ সিচুয়েশন বাট ইউ সামহাউ সার্ভাইভড? সব সময় যে স্পিরিটসের থ্রু দিয়েই আমরা প্রবলেম পেয়েছি সেটাও কিন্তু না। আমরা কোনো কাজ করতে গেলে অনেক সময় অনেক লোকের জন্য আমরা অনেক প্রবলেম ফেস করেছি, আমরা অনেক মানুষের জন্য। কারণ কি ওনাদের আমাদের কাজ পছন্দ না, অনেক পলিটিক্যাল প্রেশারও এসছে আমাদের ওপরে। তো এরকম জিনিসের জন্য আমাদের মনে হয়েছিল যে না, টিমটা আবার বন্ধ করে দেওয়া উচিত, বাট স্টিল আমরা করিনি, আমরা ফাইট করে গেছি। তো এটাও একটা ব্যাপার আছে। ওকে, আচ্ছা, এই পুরো এই প্যারানর্মাল ইনভেস্টিগেশন যে তোমার অ্যাজ এতটা আনটাচড একটা বড় ফিল্ড অফ স্টাডি, তো এখানে যদি কেউ ঢুকতে চায় তাহলে তার কি করা উচিত? প্রথম মানে ফার্স্ট কিছু স্টাডি করা উচিত, কোনো ব্যাকগ্রাউন্ড স্টাডি? না, স্টাডি ওরকমভাবে হয় না। স্টাডি তোমাকে করতে গেলে তোমাকে ফিল্ডে নামতে হবে, আর একদম ক্লিয়ার মাইন্ডে নামতে হবে। এরকম না যে আমি এটা ভেবেই চলবো যে ভূত প্রেত আছে, বা একদম এটা মেনেও চলবো না যে একদম ভূত প্রেত নেই। আমাকে একদম ওপেন মাইন্ডে নামতে হবে মাঠে। আমাকে অ্যাকচুয়ালি ফিল্ডটাকে বুঝতে হবে যে জিনিসটা কি হচ্ছে অ্যাকচুয়ালিতে। তো এইভাবে যদি কেউ নামতে পারে, খুব পেশেন্স নিয়ে, এরকম না যে গিয়েই আমার কিছু একটা হয়ে যাবে, দিনের পর দিন করে যেতে হবে। কত বছর লাগবে আমি জানি না। এখন তুমি এক্স্যাক্টলি কি চাইছো জিনিসটার থেকে, সেটাও একটা বড় একটা কোয়েশ্চেন। না তুমি টাকা চাইছো, নাকি ফেম চাইছো, নাকি তুমি নিজের নলেজ গেইন করার জন্য চাইছো। তো সেইটাও একটা ম্যাটার করে যে আমি কি রিজন এই ফিল্ডটাতে নামছি। এক্স্যাক্টলি, কারণ কি এই ফিল্ডে সেরকমভাবে টাকা পয়সা আসার নেই, যদি তুমি লোক ঠকাতে না চাও। হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি তো তাহলে কোনো না কোনো সময় স্পিরিটসদের সাথে মানে মেজরলি কমিউনিকেট করেছো? না, মেজরলি ওরকমভাবে কোনোদিন ওরা কমিউনিকেট করে কি করে? ইঙ্গিত দিয়ে? আমার যেটা মনে হয় যে ওরকমভাবে কমিউনিকেশন করা সম্ভব না, যে একদম আমি ওদের ইন্টেনশন সবটা বুঝে গেলাম। কেন কি ওদের ইন্টেনশনসগুলো ওরকমভাবে ওরা বোঝাতেও পারে না, আমার যেটা মনে হয়। কারণ ওরা অনলি একটা স্মল ফিলিং নিয়ে এক্সিস্ট করে। অনলি দ্য টাইম অফ ডেথ যেই ফিলিংটা ওরা মানে থাকে, ওই টাইমটাই ওই ফিলিংটা নিয়েই ওরা এক্সিস্ট করে। আচ্ছা, এই ইনসিডেন্টটার পরে যেখানে এতগুলো পরপর ডেথ হয়েছিল, মোরালেস সবকটাই আনন্যাচারাল আই থিঙ্ক। ওর মধ্যে একটা যদি আমাদেরকে বলতে পারো, মানে আমার খুব জানতে ইন্টারেস্টিং লাগছে
কি আই ওয়ান্ট টু নো কি করে এক্স্যাক্টলি, মানে আনন্যাচারাল বলতে কিরকম আনন্যাচারাল ডেথ হয়েছে? যখন এইটা আমরা করেছিলাম 2019-এ, তো আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, এই পুরো ডকুমেন্টেশন করেছিলাম একটা। তো ডকুমেন্টেশন করতে গিয়ে মানে একটা সিন ছিল যে একজন একটা গাছের নিচে রক্ত দেবে। তো যে এই অ্যাক্টিংটা করেছিল, মানে ওইটুকু শর্ট, যেই 1-2 মিনিটের, যেই দিন আমরা নেক্সট ওই বাড়িটাতে যাব, মানে সেই বাড়ির থেকে আবার কল এসেছিল যে একদিনে 12টা বেড়াল মারা গেছে। হ্যাঁ, এই জায়গাটা আমি অনেকগুলো জায়গায় বলেছি, তো ওই জন্য আর ওটাকে আমি পুরোটা বলছি না, কারণ একই জিনিস সব সময় বলা হয়ে যাবে। তো সেইটা শুনে আবার আমাদের খুব মনে হলো যে আরেকবার যাওয়া উচিত। যখনই আমরা যাব, মানে আমরা যা স্টার্ট করব, গাড়িতে উঠবো, একটা ফোন আসে যে আমাদের যে আঙ্কাল, সেই আঙ্কাল আমাদের করে দিয়েছিল এই অ্যাক্টিংটা। ওকে, শুনছি সেই ওইভাবেই মারা গেছে, মুখ থেকে রক্ত উঠে। আচ্ছা, মানে এটা শুনে আমাদের পুরো গায়ের ব্লাডগুলো মনে হলো কি পুরো জমে গেল, মুখ থেকে রক্ত উঠে মারা গেছে ওইভাবে রাস্তায়। মানে সে কিভাবে মারা গেছে সেটাও বলছি। সকাল থেকে সে অনেকবার ফোন করেছে নিজের বাড়িতে, একদম ঠিক ছিল। ফোন করে নিজের ওয়াইফকে বলেছে তুমি চা করো, আমি এই ঢুকবো বাড়িতে, না আমি গিয়েই চা খাবো, চা খেতে খুব মাথাটা ধরে আছে, চা খেতে ইচ্ছে করছে। সেই ফোনটা রেখেই অটোর মধ্যে মুখ থেকে ব্লিডিং হয়ে গেছে। বাপরে, এইটা হচ্ছে ব্যাপার। আর এইটা শুনে আমাদের মানে নিজেদের বাচ্চা ছোট, তখন ছিল তোমার 2023, আমরা প্রায় 4 বছর পরে যাচ্ছিলাম, মানে আবার আমাদের সেম ফিলিংটা মনে হলো যে আবার কি হলো। মানে এটা একটা ভীষণ, মানে হয় না, এটা কি বলবো, এটা আমি এত লাইট বাই পডকাস্টে বলে তো ফিলিংটা বোঝাতে পারছি। অফকোর্স, মানে ওইটাই আর কি। আচ্ছা, তোমার কেন মনে হয় এগুলো হয়েছে? স্পিরিটটা কি কোনো ছেড়খানি করছে বলে ডিমান্ডটা? আমরা তো ওর ওখানে গিয়ে বারবার ট্রাই করছি কিছু করার, না হেল্প করার ট্রাই করছি, সে হেল্পটাকে করতে দেবে না, আমাদেরকে করতে দেবে না। এটা কেন মনে হয় তোমার? মানে কিছু ওর ইন্টেনশন আছে? ওর ইন্টেনশন ছিল বাড়ির মালিকের সাথে। ওকে, আর আমরা যদি বাড়ির মালিককে হেল্প করছি তাহলে এই ঝামেলাগুলো হচ্ছে। আচ্ছা, কোনো ইন্টারাকশনে যাচ্ছি তো কিছু আমাদের সাথে ঘটনা হচ্ছে, ওদের সাথে তো ঘটছি, ওদের তো পুরো লাইফই 12টা বেজিয়ে দিয়েছে। আর ওর আশেপাশে যারা ওকে হেল্প করার চেষ্টা করছে তাদেরও কন্টিনিউয়াসলি এই ছোট মোটো এই করে যাচ্ছে। সো হাউ ডু ইউ ফাইট ব্যাক উইথ দিজ এন্টিটিস? মানে কিভাবে? এটা এখন যদি আমি বলতে শুরু করি তাহলে এটা ভীষণ কি বলবো, মানে এইটা যেটা আমরা করেছিলাম এটা ভীষণ চাপের একটা জিনিস তৈরি হয়ে গেছে। সেটা আমি বললেও এখন তোমার সাথে কিছু হবে কিনা আমি জানি না, ওই জন্য আমি কাউকে কিছু বলি না এই ব্যাপারে। আচ্ছা, এন্ডটা কিভাবে হয়েছে এটা তো তুমি বলছো তুমি যদি আমাকে শেয়ার করো তাহলে আমার সাথে হওয়ার একটা প্রবণতা থাকতে পারে। এটা তো ভয়ানক বিষয় খুব একটা। হ্যাঁ, মানে এটা কি কোনো প্রসেস? মানে একটা যদি আমাকে, না আমার এটা মনে হয় যে আমি এই ব্যাপারে যার সাথে কথাও বলেছি তার সাথেও কিছু না কিছু ঘটেছে। আচ্ছা, তাহলে আমার মনে হয় এটা কি, না আমি ওই জন্যই এই ব্যাপারটা নিয়ে আর বলা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, ওকে, আচ্ছা। সো এই এত বছর ধরো যে কোনো কেসে তুমি কাজ করছো, সেখানে ওই যেরকম এইখান থেকে তোমাকে একটা রিপারকাশন বা কনসিকুয়েন্স যদি বলি সেইভাবে একটা ফেস করতে হচ্ছে, এরকম আর কোনো জায়গা থেকে কোনো অন্য কেসে তুমি ছিলে ইনভেস্টিগেশন? এর থেকে বড় কিছু নেই। এটা আমি অন্য জিনিস অনেক কিছু ফেস করেছি, বাট এটা একটা আলাদাই কাইন্ড অফ ব্যাপার। এটা আলাদাই কাইন্ড অফ একটা ব্যাপার। আমি যদি এই জিনিসটার বেশি প্রচারও করে ফেলছি না, তাহলেও মানে দেখছি যে অনেক কিছু যাদের সাথে শেয়ার করছি তাদেরও কিছু না কিছু হচ্ছে। আচ্ছা, ফোন করে বলছে তুমি আজকে শেয়ার করে গেলে কালকে কিছু একটা ঘটলো, ওই জন্য আমি বলাটাই বন্ধ করে দিয়েছি। তোমাকেও আমি বলতে চাইছি না, যত আমি পারছি কম। আচ্ছা, তাহলে আমি মানে নিজের সেফটির জন্য আমি এটাকে অ্যাভয়েডই করবো তাহলে, ওই জন্যই বলছি। আচ্ছা, এরকম হয়েছে ধরো অন্য কোনো তুমি স্পিরিটদের সাথে কমিউনিকেট করেছো, সেই স্পিরিটগুলো তোমার সাথে কমিউনিকেট ব্যাক করার চেষ্টা করেছে ইন ড্রিমস বা কিছু? ড্রিমসে তো হয়নি, বাট অনেক সময় কি বলতো, আমাদের একটা গ্যাজেট আছে যেটা হচ্ছে তোমার ইকোভক্স। আচ্ছা, এটা কি জিনিস? ইকোভক্সটা বেসিক্যালি হচ্ছে যে অনেক দিন আগে একটা থমাস এডিসন একটা বানিয়েছিল, একটা মেশিন বানিয়েছিল। মেশিনটা ছিল স্পিরিট বক্স বলে, বা স্পিরিট ফোন বলতো ওই টাইমে।
তো এই স্পিরিট ফোনটার কি লজিক ছিল যে রেডিও স্পিরিটসরা নাকি রেডিও ওয়েভসকে ম্যানিপুলেট করতে পারে। ওকে। আর রেডিও ওয়েভসে যতগুলো ওয়ার্ডস আছে সেই ওয়ার্ডসগুলোকে ওর মধ্যে মানে আমি যদি কোনো কোশ্চেন করি সেই রেডিও ওয়েভসের মধ্যে যতগুলো ওয়ার্ডস আছে ওই একটা অ্যান্সার আমাকে দেবে। মানে ওই অ্যান্সারটা যদি আমার কোয়েশ্চেনের সাথে ম্যাচ খায় তাহলে আমি এটাই ভাববো যে কেউ ওটাকে দেওয়ার চেষ্টা করছে নিজের ইন্টেলিজেন্স ইউজ করে। তো এরকমই এক্স্যাক্টলি আমাদের ইকোভক্সটা ওইভাবে কাজ করে। এটা তোমার আমাদের ফোনেই পাওয়া যায়, 2000 টাকা দাম। আচ্ছা, মানে প্লে স্টোরে। ওকে, সো ইটস লাইক আ অ্যাপ। ওকে, তো মানে যে কেউ ওটাকে অ্যাক্সেস করতে পারে। হ্যাঁ, এটা যে কেউ অ্যাক্সেস করতে পারে। তো এটার কাজটা কি, ওরা 10 সেকেন্ড পর পর একটা করে রেডিও ওয়েভ থেকে একটা করে ওয়ার্ড তোমাকে দেবে। তুমি যদি কোনো কোয়েশ্চেন করো ওই স্পটটা, এরকম না যে কোনো জায়গায় তুমি করবে, যে স্পটে ওই ইনসিডেন্টস গুলো ঘটছে বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি যেখানে হচ্ছে, তুমি গিয়ে ওই জায়গাটায় গিয়ে ওই স্পিরিটের থেকে যদি কোনো কোয়েশ্চেন করো আর সেই কোয়েশ্চেনের যদি একটা এমন অ্যান্সার আসে যেটা তোমার ম্যাচ করছে, দ্যাট মিনস ওটা তো ইন্টেলিজেন্ট কোনো একটা ওয়ার্ডস। এক্স্যাক্টলি, নাহলে তো র্যান্ডমলি থোড়ি জাম্বেল হয়ে চলে আসবে। যেরকম অনেক জায়গাতে এরকম হয়েছে যে একটা ডাক্তারের বাড়িতে আমরা গেছিলাম, সেই ডাক্তার বলেছিল যে সে তার বাবা কমিউনিকেট করতে চায়। আচ্ছা, মানে অনেক বাড়িতে ইনসিডেন্ট হচ্ছে, মানে সে নাকি দেখায় দিচ্ছে এরকম ভাবে, মানে চোখে নাকি দেখতে পাচ্ছে। আচ্ছা, ভূত দেখা যায় নাকি চোখে? আমার হিসাবে তো দেখা যায় না, কিন্তু সে দেখতে পাচ্ছে। আমি এখন জানি না কিভাবে, এখন সে খুব ভালোবাসে বলে দেখছে বা কোনো একটা শ্যাডোই ফিগার দেখছে সেটা আমি জানি না, কিন্তু যাই হোক ওই জায়গাটায় আমরা ওই বেলুন এক্সপেরিমেন্টটা করেছিলাম, যেটা ফার্স্টে বললাম। যখন বেলুনটা মুভ হলো কেউ আশেপাশে ছিলাম না, এমনকি আমরা সারা ঘরে ক্যান্ডেল জ্বালিয়ে রেখেছিলাম। এই জন্য, কারণ কি এটা দেখার জন্য যে কোনো উইন্ড ঢুকছে কিনা, কারণ কি উইন্ড ঢুকলে তো ক্যান্ডেল ফ্লেয়ার মানে এটা ফ্লিকার করবে, ফ্লেমটা ফ্লিকার করবে। তো সেটাও একটা জায়গাতেও ফ্লিকার করছিল না, আর বেলুনটা মুভ হলো। আর তার নিচে একটা কম্পাস রাখা ছিল, কম্পাসটাও মুভ হলো। দ্যাট মিনস কোনো এনার্জির থ্রু দিয়ে জিনিসটা হচ্ছিল। ওই টাইমে আমরা জিজ্ঞেস করেছিলাম ওনার বাবাকে উদ্দেশ্য করেই যে আপনি যে আপনার ছেলেকে কিছু বলতে চাইছেন, কি বলতে চাইছেন? তো একটা উইল বলে একটা উইল, আচ্ছা, মানে দলিল। হ্যাঁ, কোনো দলিল। ওকে, তো ও বলছে হ্যাঁ আমি একটা দলিলই তো খুঁজছি কবে থেকে। আচ্ছা, ওই টাইমটা তো অবভিয়াসলি মনে হবে যে না এটা কোথা থেকে এলো, এই উইল ওয়ার্ডটাই এলো কি করে, আর ওই দলিল খুঁজছিল কি করে, এটা কি করে সম্ভব? তো ও একটা কি একটা ছোট্ট ওয়ার্ড বললো, ও বললো হ্যাঁ ওইখানে হতে পারে। আচ্ছা, তো সে নাকি আমাকে পরে ফোন করে বলছে ওই জায়গাটাই উইলটা পেয়েছে। আচ্ছা, এইটা কি করে সম্ভব? হ্যাঁ, এটা তো, আর এই যে জিনিসগুলো আমার ভিডিও কোনো ফুটেজ নেই, এটা আমি তোমাকে এমনি বললাম, কেন কি আমি ক্লায়েন্ট কেস কোনোদিন ভিডিও ফুটেজ করি না। ওকে ওকে ওকে, তো এটা কি করে হতে পারে? হ্যাঁ, ইটস নট মিয়ার কনসিকুয়েন্স। হ্যাঁ, তো এটা আমার আমি নামগুলো হয়তো বললেও কোনো অসুবিধা নেই, বাট এটা মুর্শিদাবাদে করেছি। আচ্ছা, তাহলে মানে এটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে কি যে সব স্পিরিট ক্ষতি তো করতে চায় না, অফকোর্স। না না না, স্পিরিটস ক্ষতি কেন করবে? তো তাদের তো বেসিক্যালি তারা তো অনেক কষ্টে আছে। তারা এতদিন ধরে একটা কনসিয়াসনেস একটা বডির থ্রু দিয়ে বুঝতে পারতো, এখন সেই বডি নেই তার, সেই চোখে দেখতে পাচ্ছে না, কানে শুনতে পাচ্ছে না, কোনো সেন্স অর্গান নেই। এখন হঠাৎ করে ওদের এমন একটা ফর্মে আছে যেই ফর্মটা ওরা বুঝতেই পারছে না কি, কিছুদিন তো অবভিয়াসলি বুঝতে পারে না, তারপরে আস্তে আস্তে হয়তো বোঝা স্টার্ট করে যে এইটাই এখন। আচ্ছা, তাই জন্য এদের সাথে এই যে তুমি যে বললে এই যে ডিমনিক যেটা তোমার এনকাউন্টার হয়েছিল এই 2019-এর যে কেসটা, যেটাতে খুব একটা বড় ছাপ ফেলে গেছে, তো এটাও মোরালেস সেম। তো কোনটা মানে যে ডিমনিক ইয়েটা, এবার এর সাথে এটার ডিফারেন্সটাই এতটা বড়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্সটাই ওটা অনেকটা বড়। আমি তো ওই ডিমনিক যেটা আছে ওটা তো আমি হিউম্যান স্পিরিট মানি না। আচ্ছা, এটা হিউম্যান স্পিরিট হতে পারে না, মানে এতখানি পাওয়ার কোনো মানুষের আত্মার তো হতে পারে না। আচ্ছা, তার মানে এটা লোকের থেকে যতটা এরকম জিনিসপত্র দূরে থাকবে ততটাই ভালো। হ্যাঁ, অবভিয়াসলি, সেটা তো ঠিকই। মানে এই যে জেনারেলি লোকে এই যে সিনেমা বানায় আজকাল এই কোনো একটা ডিমনিক এন্টিটিকে নিয়ে, সো সেটার কোনো প্রভাব মোটামুটি ধরো হয়তো পড়ে কি পড়ে না আমি জানি না, বাট আবার বলে কিছু কিছু সিনেমা আছে যে এক্স্যাক্ট কোনো ডিমনিক এন্টিটিকে নিয়ে যে বানানো হয়েছে, সেটা যারা ভিউয়ার্স তাদের প্রত্যেকটা লাইফে তাদের কোথাও না কোথাও গেছে সেটা খোঁচা মেরেছে, আর সেই সিনেমাটা হয়তো ব্যান হয়ে গেছে। তোমার কি মনে হয় সেটা কি, এই যে তুমি হয়তো বলছো যে এই বললে ক্ষতি হতে পারে তার, সো সেটা কি ইজ দ্যাট সিমিলার? দেখো, আমি জানি না বেসিক্যালি, কিন্তু একটা কথা আমি বলছি এখানে,
একজন খুব রিনাউন্ড অথর আছেন, বৈশালী দাশগুপ্ত নন্দী। আচ্ছা আচ্ছা। তো উনি আমাদের এই পুরো ইনসিডেন্টটাকে নিয়ে, এই পুরো ইনসিডেন্টটা নট অনলি আমি, আমার বার্থ থেকে আমার এই অবধি মানে এতদিন যা করেছি সেইটা অবধি একটা বুক লিখছেন। ওকে। নট অনলি আমার, মানে আমার টিমের, ঈশিতার, সবার ওপরই। তো এইটার মধ্যে, এই বুকটার মধ্যে এই ইনসিডেন্টটাকে ভালো মতন করে রাখা হয়েছে, আর এটার এন্ড কি হয়েছিল সেটা একমাত্র ওই বইতেই আছে। আচ্ছা, তার মানে তুমি বলছো হ্যাঁ, কি ওই বইটা বেসিক্যালি একটা এমন সিক্রেট ইনফরমেশন ধরে রাখছে যেটা হ্যাঁ, যেটা আমি আগে কোনোদিন কোথাও বলিনি। ওকে, সো দ্যাট ইজ পোটেনশিয়ালি দ্য গেম চেঞ্জার বলতে পারো। আমি সেটা জানি না, আমি অত ভেবে করছি না, বাট বৈশালীদি এতখানি আমাদেরকে সাপোর্ট করেছে সেটা বলার কথা না। আর এই বইটা আমার মনে হয় যে এই রকম টাইপের উইয়ার্ড একটা জিনিস আমার মনে হয় না আগে কেউ মানে শুনেছে বা ফিউচারও ঘটবে। ওকে, আচ্ছা, তো এই একটা কোয়েশ্চেন ছিল, এই প্ল্যানচেট ব্যাপারটা এটা কি হোক্স নাকি হয়? দেখো, প্ল্যানচেট ব্যাপারটা বেসিক্যালি খুবই মানে প্ল্যানচেট মানে কি? প্ল্যানচেট মানে হচ্ছে আমি একটা এমন এন্টিটিকে ডাকছি যেটাকে আমি দেখতে পাচ্ছি না চোখে। পুজো কি হচ্ছে তাহলে? ওকে, আমি যে পুজো করছে পুরোহিত, আচ্ছা। তাকে সেও তো কাউকে কোনো এমন এন্টিটিকে ডাকছে যেটার চোখে দেখা যাচ্ছে না, তো ওটাও তো বেসিক্যালি প্ল্যানচেটই না? আচ্ছা আচ্ছা, এই উইজা বোর্ডটা তাহলে কি? এই যে উইজা বোর্ড, আমি তোমাকে বলছি, উইজা বোর্ডের ওপরে যে একটা উডেন প্ল্যাঙ্ক থাকে সেটাকে বেসিক্যালি প্ল্যানচেট বলে। ওকে। আর এই যে প্রসেস টু মানে মানে কোনো এন্টিটিকে ডাকা সেটাকে বলে ইভোকেশন। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারলে? মানে ইউর কাইন্ড অফ পিঞ্চিং। হ্যাঁ, মানে ওই প্ল্যানচেট এখন বাঙালিরা বেশি বলে, বাট দ্য প্রসেস কল দ্য ইভোকেশন। আচ্ছা, আমি যদি ভগবানের পুজো করছি বেসিক্যালি ওটাও ইভোকেশন। ওকে। আমি কোনো এমন এন্টিটিকে ডাকছি যেটাকে আমি চোখে দেখতে পাচ্ছি না বা জানি না জিনিসটা কি, তাকে যদি আমি ডাকি সেটাকে বলে ইভোকেশন বেসিক্যালি। ওকে, এবার এই যে বলে একটাকে ডাকতে গিয়ে আরেকটা চলে এসছে, হ্যাঁ, যেটা হয়তো ও একটা স্পিরিটকে ডাকতে গেছে বাট একটা ডিমনিক এন্টিটি চলে এসছে। আসতেই পারে। তুমি যদি কাউকে খুব কনসেন্ট্রেশন দিয়ে ডাকো, মানে সেটা মানুষ না, এখন যে আশেপাশে আছে সেই আসবে। তার যদি এখন যদি কোনো বাজে কোনো ইন্টেনশনের কোনো স্পিরিট ঘুরে বেড়ায়, অবভিয়াসলি সে তো চাইবেই যে এখানে কি একটু কিছু করে আসি। আচ্ছা, তার মানে যত বাজে ইন্টেনশন তত ডেঞ্জারাস তার স্পিরিটটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি এই পাওয়ার যে সবার সেম থাকবে সেরকমও না, ইন্টেনশন খারাপ হতেই পারে কিন্তু পাওয়ার সেম নাও হতে পারে। আচ্ছা, এই এদের উৎসর্গ হচ্ছে কোথা থেকে, মানে আসছে কোথা থেকে এরা? ধরো ওই ডিমন্সরা আমি বলছি, নট দ্য স্পিরিটস। আমি ডিমেন্সের কথা ওই যে বললাম না, ওই যে যদি কোনো স্পিসিস আর্থে আগেই থেকে থাকে, তারা আস্তে আস্তে আর্থের অ্যাটমসফিয়ার থেকে পাওয়ার পায়। ওকে, তার মানে তুমি বলছো দের ইজ এ পসিবিলিটি অফ অ্যান এক্সট্রা টেরেস্ট্রিয়াল। এক্সট্রা টেরেস্ট্রিয়াল বলিনি আমি, টেরেস্ট্রিয়ালই বলেছি। মানে মানে যেটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমরা 5 সেন্স অর্গান দিয়ে অ্যাক্সেস করতে পারছি না। আচ্ছা, আর তুমি এই এলিয়েন্সে বিশ্বাস করো? হ্যাঁ, অবভিয়াসলি এলিয়েন্স তো মানে হতেই হবে। মানে আমাদের এখন অবধি কোনো, এই তো 29ই তো নাকি একটা আসার কথা, অ্যাটলাস 30। হ্যাঁ হ্যাঁ, ওই যেটা তোমার ওই জুপিটারের অ্যারাউন্ড। হ্যাঁ, 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 কিন্তু সেটা তো এখন করে দিয়েছে যে ওটা নর্মাল কমেট। হ্যাঁ, আমি অনেক ভিডিও দেখেছি ওটা নিয়ে, মানে এবার ওটা এআই নাকি, মোস্টলি আমার এআই মনে না, হয়। ওটা এআই, ওগুলো এআই, থ্রি আই অ্যাটলাস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সো আমার ওটা নিয়ে খুব হোপ ছিল যে সত্যি কিছু আসছে কিনা। হ্যাঁ, আমি ওটা নিয়ে মানে বিভৎসভাবে ওয়েট করেছিলাম, বাট আমি যেটা তোমার থেকে জানতে পারলাম, আমি ভাবলাম হয়তো বুগাস্পেয়ারও তো কদিন আগেই, বুগাস্পেয়ার অনেকজন বলেছে এটা একটা ফেক জিনিস, বাট একজন দুদিন আগেই একজন বড় সায়েন্টিস্ট বললো যে ওটা নাকি কার্বন ডেটিং করে পেয়েছে, ওটা 12,000 বছর পুরনো। হ্যাঁ, এবার ওটা নাকি মন্ত্রাস দিয়ে হ্যাঁ, রিঅ্যাক্ট করছে। সংস্কৃতের কোনো ইনক্রিপশন করা, এটা কতখানি সত্যি আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, ওটা বলছিল যে মেটাল যে মানে যে অ্যালয়টা সেটাও একটু মানে পুরনোই অ্যাকচুয়ালি। হ্যাঁ, অ্যালয়টাও নাকি আর্থের অনেক খুব রেয়ার মেটাল দিয়ে তৈরি, মানে আর্থে এই মেটাল প্রায় পাওয়াই যায় না। মানে তোমার কি মনে কোথা থেকে এগুলো আসে জেনারেলি? এটা তো যদি হয়ে থাকে তাহলে তো অবভিয়াসলি এটা তোমার এক্সট্রা টেরেস্ট্রিয়ালই হবে। আর তারপরে আরেকটা খবর এসেছিল কদিন আগে যে পিরামিডের নিচে অনেক দূর অব্দি স্পাইরালস চেম্বারস আছে, সেটা তো পুরো গল্পটাই পুরো হয়ে গেল। আচ্ছা, ওটা মানে কি ছিল? মানে ওই যে আর্থের কি বলে ওটাকে, কি বলে ওটা, স্ক্যানিং করে দেখেছিল যে ওটা অনেক দূর অব্দি গেছে,
ওই নিউজটা তো বড় বড় নিউজ চ্যানেলে এসেছিল, কিন্তু তারপরে পুরো জিনিসটাই ভ্যানিশ হয়ে গেল এই পুরো জিনিস। তারপরে 100 দিন পিরামিড বন্ধ ছিল, 2 মাস, 100 দিন না 2 মাস বন্ধ ছিল। কেন সেটা তো কেন কেউ জানে না। তার মানে নিশ্চয়ই কিছু একটা আছে, বা হয়তো কেউ লোকাচ্ছে, তোমার মনে হয়? অবভিয়াসলি লোকাবে। আমার তো অনেক সময় মনে হয় যে আর্থের যে মানে কি বলে হিস্ট্রিটা মানে পুরোপুরি করা, ফেব্রিকেটেড, অ্যাকচুয়ালি কিছু জানতে চাইছে না। না মানে এই নতুন হিস্টোরিয়ানরা অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে। এটা কেন করে? মানে এই যে বলে না ইলুমিনাটি, ওরা কি কিছু লোকাতে চাইছে, নাকি ওদের কোনো ইন্টেনশন আছে কিনা পাবলিককে বলবো না বা কিছু? না, অবভিয়াসলি যারা যারা পাওয়ারে আছে, যারা অ্যাকচুয়ালি পাওয়ারে আছে, আমি এই মোদি ট্রাম্প এদের কথা বলছি না, যারা অ্যাকচুয়ালি পাওয়ারে আছে, যারা অ্যাকচুয়ালি জিনিসগুলোকে মানে পুরোপুরি ম্যানিপুলেট করছে, মানে যাদের কাছে অ্যাকচুয়ালি টাকা আছে, তো আমার মনে হয় তাদেরকে আমরা চিনিও না, জানিও না, তারা কোনোদিন হয়তো নিজের চেহারাও দেখায়নি, তারা অবভিয়াসলি এগুলো চেঞ্জ করে। এই যে আমরা এত ম্যাটেরিয়ালিস্টিক কেন হচ্ছি, আমরা তো আগে এত ম্যাটেরিয়ালিস্টিক ছিলাম না, আমরা আগে অল্প অল্প জিনিসেই খুশি পেতাম, এখন আমরা সারাক্ষণ রিলস স্ক্রোল করে যাচ্ছি, এখন আমরা বন্ধুর সাথে কম দেখা করছি। এগুলো তো অ্যাকচুয়ালি করা, মানে এগুলো ইচ্ছে করে করা, এই কনজিউমারিজমের এটাকে ফাঁসে, হ্যাঁ, প্রোডাক্ট যাতে আরো সেল হয়, ওদের কাছে আরো টাকা ঢুকে। কিন্তু এত টাকা নিয়েই বড় করবে কি, আমি তো এই কোশ্চেনটা বুঝতে পারি না। আমার মনে হয় এটা মোস্টলি ইটস গট টু ডু উইথ কন্ট্রোলিং দ্য হিউম্যান মাইন্ডস রাদার দ্যান দ্য মানি, বিকজ মানি তো দেখা যায়। ওরা কি ইমর্টালিটি পেয়ে গেছে, আমি এইটুকু জানতে চাই। হ্যাঁ, ওরা যদি ইমর্টালিটি পেয়ে গিয়ে থাকে তাহলে তো জিনিসটা করে লাভ আছে। যদি ওরা ইমর্টাল না হয় তাহলে তো একদিন না একদিন ও তো মরবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখনই তো ক্রায়োপডস বেরিয়েছে না, ওই জার্মানিতে বলছে কত এত টাকা দিয়ে বডি প্রিজার্ভ করে দেবে, এক সময় যখন আবার রিভাইভ করতে পারবে রিভাইভ করবে। কিন্তু এটা তো আলাদা ব্যাপার হয়ে গেল। কিন্তু যদি কেউ সত্যি ইমর্টাল হয়ে যায়, যদি আমি বুড়ো না হই, আমার যে জিনের যে এটা আছে, ইঞ্জিনিয়ারিংটাকে চেঞ্জ করে দিই, আমি একদম মানে বুড়োই হব না, তাহলে চিন্তা করতে পারছো কি হতে পারে। কিন্তু ওটাও আমার একটা প্রবলেম লাগে যে এটা কি করে সম্ভব, মানে আমার মাইন্ড তো পুরনো হবে। হ্যাঁ, মাইন্ড মানে আমার মনে হয় ওই নিউরনের যে এজিংটাই কোনোভাবে হয়তো কেমিক্যাল ইন্ডিউস বা কিছু একটা করে ওটাকে বন্ধ করে দিল, যে নিউরনটা যে হবে রিজেনারেট হতে থাকবে, সেলসগুলো বারবার করে, ব্রেন সেলসগুলো রিজেনারেট হতে থাকবে। কিন্তু আমি কত মেমোরি ঢুকাবো ব্রেনের মধ্যে? ব্রেনেরও একটা কিছু আছে মনে হয়, একটা কত বলে, হ্যাঁ, মানে কত 4 টিবি না কি একটা বলে, কোথাও দেখেছিলাম, সে আমি জানি না। যাই হোক, না, খুব ভালো লাগলো, একটা ইন্টারেস্টিং কনভারসেশন হলো। আমার মনে হয় আজকে আমরা এই অবধি এই ব্যাপারটাকে রাখবো। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আমার মনে হয় আমার সাথে অনেক ভিউয়ার্সদেরই অনেক রেভেলেশন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ভালো লাগলো আমারও। থ্যাংক ইউ দেবরাজদা, আবার দেখা হবে একদম আরেকটা নতুন অ্যাপ্রোচ। আচ্ছা, থ্যাংক ইউ।